যাক বাবা, এতদিনে তাহলে আমি হানিমুনে যেতে পারবো। সেই 1 মাস আগে বিয়ে করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার শাশুড়ি মায়ের জন্য আর সংসারের চাপে আমি হানিমুনে যেতে পারলাম না। মিষ্টি মিষ্টি কথা বলে শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন পেয়ে গেছি। এবার আমি আমার বরকে টিকিট কাটতে বলে দিই। আমাকে হানিমুনে যাওয়ার থেকে আর কেউ আটকাতে পারবে না। আমি থাইল্যান্ডে যাব। এখনই আমি আমার বরকে ফোন করব। এই বলে পায়েল কানে হেডফোন দিয়ে তার বরকে ফোন করতে যাবে, তখনই সেখানে তার শাশুড়ি মা কমলা দেবী এসে বলে, কি হলো বৌমা, কানে হেডফোন গুজে বসে আছো কেন? সেই কখন থেকে দরজার বেল বেজে যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? যাও তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দাও। এই শুনে পায়েল তাড়াতাড়ি করে দরজা খুলতে যায়, আর সে দরজা খোলা মাত্রই একেবারে আকাশ থেকে পড়ে। কারণ দরজার বাইরে তার 2 বিবাহিত ননদ দাঁড়িয়ে থাকে, আর তাদের দুজনকে দেখা মাত্রই পায়েল একেবারে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। কারণ তার 2 ননদ রীতা এবং রত্না ভীষণ পরিমাণে কূটনৈতিক ছিল, আর তারা যখনই বাপের বাড়িতে আসে তাদের নতুন বৌদির হাড় মাস একেবারে জ্বালিয়ে খায়। আর মাত্র 15 দিন আগেই 2 ননদ তাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরেছিল, কিন্তু এরই মাঝে তারা আবার বাপের বাড়িতে চলে আসে। নিজেদের বৌদিকে দেখে 2 ননদ কোনো কথা না বলে নিজেদের ব্যাগপত্র নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। আর পায়েল তাদেরকে দেখে মোটেই খুশি হতে পারে না, কারণ সে ভালো করে বুঝতে পারে যে এবারও তার হানিমুনে যাওয়াতে ব্যাঘাত ঘটবে। তোরা যখন আসবি তখন তো তাড়াতাড়ি চলে আসতে পারতিস, আর একবার আমাকে ফোনে বললেই হয়ে যেত। আমি তাহলে বৌমাকে বলে দিতাম তোদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখতে। আয় আয়, বস এখানে। আর কি বলবো মা, নিজের বাপের বাড়িতে আসার পর তোমার বৌমার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। হ্যাঁ, এখন তোমার ছেলের বউয়ের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর বুঝি আমরা আমাদের বাপের বাড়িতে আসতে পারবো? না হলে এই বাড়িতে আমাদের কোনো জায়গা হবে না, তাই তো? নিজের বাড়িতে আসবো, তাতে আবার পারমিশন? মা, তোমাকে কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমার বৌমাকে এতটা মাথায় তুলবে না, না হলে তোমার বৌমা এমন কাণ্ড ঘটাবে যাতে আমরা আর কোনোদিনও আমাদের বাপের বাড়িতে আসতে না পারি। 2 ননদের মুখে এরকম কথা শুনে পায়েল প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাপের বাড়িতে আসা মাত্রই 2 মেয়ে একেবারে শাশুড়ি মায়ের কান ভরা শুরু করে দিয়েছে। ঘর জ্বালানি ননদ কোথাকার আমার সংসার ভাঙতে চলে এসেছে। একেবারে এই দুটোকে আমার সহ্য হয় না। বিয়ের আগে শাশুড়ি মা বলেছিল 2 ননদের নাকি অনেক দূরে বিয়ে হয়েছে, আর ওরা নাকি বছরে একবার বাপের বাড়িতে আসে, কিন্তু এখন তো এরা মাসে 2 বার করে আসছে। বৌমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? আমার মেয়েরা এসেছে বলে তুমি খুশি নও, তাই তো? কিন্তু তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু আমার মেয়েদের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা সহ্য করব না। যাও তাড়াতাড়ি আমার মেয়েদের জন্য গরম গরম লুচি আর আলুর দম নিয়ে এসো। এই শুনে পায়েল সোজা রান্নাঘরে চলে যায়, আর সে রান্নাঘরে গিয়ে তার 2 ননদের জন্য গরম গরম লুচি এবং আলুর দম রান্না করতে শুরু করে। আর অন্যদিকে 2 ননদ একেবারে পায়ের উপর পা তুলে মায়ের সঙ্গে গল্প জুড়ে বসে। আর কিছুক্ষণের মধ্যেই পায়েলের স্বামী শিবমও বাড়ি ফিরে আসে। পায়েল এবার সবাইকে লুচি এবং আলুর দম পরিবেশন করে, আর সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে। কি ব্যাপার পায়েল, তুমি আজকে সন্ধ্যাবেলা আমাকে ফোন করেছিলে কেন? আর কি সব টিকিটের কথা মেসেজ করে বলছিলে? আমি তো কিছু বুঝতে পারছিলাম না। কি হয়েছে বলো তো আমাকে। না, আসলে মা আমাদের পারমিশন দিয়েছে যাতে আমি আর তুমি হানিমুনে যেতে পারি। তাই আমি ঠিক করেছিলাম যে 1 সপ্তাহ পর আমি আর তুমি হানিমুন করতে থাইল্যান্ডে যাব। তুমি যদি টিকিটটা আগে থেকে কেটে নাও তাহলে সুবিধা হবে, কারণ এখন সব টিকিট অ্যাভেলেবেল আছে। যেই না পায়েলের মুখে 2 ননদ হানিমুনে যাওয়ার কথা শুনি, তখনই তারা 2 ননদ একেবারে জ্বলে পুড়ে ওঠে। কারণ তারা যেখানে সামান্য বাড়ির পাশে সিমলাতে হানিমুন করতে গেছে, সেখানে তাদের বৌদি থাইল্যান্ডে হানিমুন করতে যাবে, সেটা 2 বোন কিছুতেই মেনে নিতে পারবে না। কি বললে বৌদি, তুমি দাদার সঙ্গে 1 সপ্তাহ পর থাইল্যান্ডে হানিমুন করতে যাবে? কিন্তু 1 সপ্তাহ পর তোমরা তো যেতে পারবে না বৌদি। আর দাদা, তুই কি ভুলে গেছিস যে 1 সপ্তাহ পর আমাদের মাসির মেয়ের বিয়ে আছে? মাসি আমাদের কত আনন্দ করে নিমন্ত্রণ করেছে, আর বারবার বলেছে যাতে তুই তোর নতুন বউকে নিয়ে বিয়ে বাড়িতে যাস। কিন্তু এখন যদি তোরা ঘুরতে চলে যাস, তাহলে মাসির মেয়ের বিয়ের সময় মাসির পাশে কে দাঁড়াবে বলতো? হ্যাঁ ঠিকই তো, আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম যে আমার বোনের মেয়ের বিয়ে আছে। না না, এখন তোমাদের তাহলে হানিমুনে যাওয়া হবে না। আগে আমার বোনের মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপর তোমরা হানিমুনে যাবে। হ্যাঁ। সকলের মুখে এমন কথা শুনে পায়েলের ভীষণ খারাপ লাগে, কারণ সে অনেক আশা করে ঘুরতে যাবে বলে ঠিক করেছিল, আর সেখানেও তার 2 ননদ জল ঢেলে দেয়। কিন্তু পায়েলও হেরে যাওয়ার পাত্রী নয়।
দিদি, আমার মনে হয় আমি লুচি আলুর দমটা একটু বেশি ঝাল করে দিয়েছি। সেই জন্য ঝালের জন্য তোমাদের দুইজনের বুদ্ধি লোপ পেয়েছে। কারণ তোমরা ভুলে গেছো যে তোমাদের মাসির মেয়ের বিয়ে কিন্তু পরের সপ্তাহে নয়, পরের মাসে। আর আমরা তো ততদিনে থাইল্যান্ড থেকে ঘুরে চলেও আসবো। পায়েলের এই কথা বলা মাত্রই তার দুই ননদ একেবারে বিষম খেয়ে যায়। আর কমলা দেবী তার দুই মেয়েকে জল খাওয়াতে শুরু করে। আর যেহেতু নতুন বউ তার দুই ননদের মুখে মুখে কথা বলে, তাই কমলা দেবী তার নতুন বৌমাকে ভীষণ বকাবকি করে আর পায়েলকে উঁচু গলায় কথা বলে চুপ করিয়ে দেয়। শোনো বৌদি, আমার মাসির মেয়ের বিয়ে পরের সপ্তাহে হোক কিংবা পরের মাসে, নিশ্চয়ই আমার মাসির মেয়েকে তোমরা একটা কম দামি শাড়ি উপহার দেবে না। তোমাদের তো কোনো সোনার জিনিস উপহার দিতেই হবে। আর এখন যদি দাদা তোমাকে থাইল্যান্ডে ঘুরতে নিয়ে যায় তাহলে তো অনেক টাকা খরচা হবে। আর আমার মাসির মেয়েকে সোনার জিনিসও দিতে পারবে না। তাই আগে ওদের বিয়েটা হয়ে যাক, তারপর তোমরা হানিমুনে ঘুরতে যাবে। এত তাড়া কিসের তোমার? হ্যাঁ পায়েল, দিদি কিন্তু ঠিক কথাই বলেছে। নিজের মাসির মেয়ের বিয়ে তো, সোনার জিনিস দিতে গেলে অনেক টাকা খরচা। সুতরাং আমরা পরে থাইল্যান্ডে যাব। আর থাইল্যান্ডে যাওয়া তো পালিয়ে যাচ্ছে না, তাই না? এভাবে শিবম ও তার দুই বোনের কথায় রাজি হয়ে যায়। এর ফলে পায়েলের আর কিছু বলার থাকে না। পায়েল মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। কিন্তু দুই ননদ কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না। আর সংসারের বেশি বেশি কাজের দায়িত্ব গিয়ে পড়ে বাড়ির একমাত্র বৌমার উপর। শুধু তাই নয়, একদিন প্রচন্ড বৃষ্টি হওয়ায় তাদের বাড়ির কাজের মেয়ে সোমা ফোন করে জানিয়ে দেয় সে কিছুতেই আজকে কাজে আসতে পারবে না। আর সেই দিন প্রচন্ড বৃষ্টি হয় বলে বাজারওয়ালা পর্যন্ত তাদের বাড়িতে সবজি দিতে আসে না। দিদি, তোমরা দুজন তো সেই সকাল থেকে মায়ের সঙ্গে বসে বসে গল্পই করছো আর কাপের উপর কাপ চা খেয়েই চলেছো, কিন্তু একবারও দেখেছো বাড়িতে কত কাজ পড়ে আছে? সেই সকালবেলা সোমা বলেছে ও কাজে আসবে না। এখন আমাকে এতগুলো বাসন মাজতে হবে, এতগুলো লোকের রান্না করতে হবে, তার উপর আমাকে আবার বাজারে গিয়ে আলু টমেটো নিয়ে আসতে হবে। আমি দুটো হাতে এতগুলো কাজ কি করে করব বলো তো? তার মানে তুমি কি বলতে চাইছো আমরা দুই বোন সবে কয়েকদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এসেছি, আর এখানে এসে বুঝি আমরা ঝিগিরি করব? তোমার হয়ে বাড়ির সব কাজ আমরা করে দেব? এমনিতেই শ্বশুর বাড়িতে জলের কাজ করে করে আমার হাতে ঘা হয়েছে, তাই আমি কিছুতেই বাসন টাসন মাজতে পারবো না, আর ঘরও মুছতে পারবো না। তোমাকেই সব করতে হবে বৌদি। আর এই কথা শুনে পায়েলের খুবই রাগ হয়। আর তখনই পায়েলের দুই ননদ চা করার জন্য পায়েলকে অর্ডার দেয়। আর পায়েল রান্নাঘর থেকে চা করে নিয়ে এসে দেয়। ইস বৌদি, তুমি চায়ে চিনির বদলে নুন দিয়েছো তো? ছি ছি, কি বাজে লাগছে এই চাটা খেতে। এরকম চা খেয়ে আমার গা গুলিয়ে যাচ্ছে। আরে বুঝতে পারছিস না, বৌদি ইচ্ছা করে চায়ে চিনির জায়গায় নুন দিয়েছে। কারণ আমরা বলেছি না আমরা বাড়ির কাজ করতে পারবো না, সেই জন্য বৌদি আমাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে। ঠিক আছে বৌদি, আমরা বাড়ির সব কাজ করে দেব, কিন্তু হ্যাঁ, আমরা এই বৃষ্টির মধ্যে বাজারে যেতে পারবো না। তাছাড়া কি কাজ আছে বলো, আমরা করে দিচ্ছি। এই কথা শুনে পায়েল খুবই খুশি হয়। আর সে বাসন মাজার দায়িত্ব এবং ঘর মোছার দায়িত্ব তার দুই ননদের উপর চাপিয়ে দেয় এবং নিজেই বাজার করতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর পায়েল যখন বাজার করে ফিরে আসে তখন এই বাবা, আমার দুই ননদ কি বাজেভাবে বাসন মেজেছে। সবকটা বাসনে ইঁটো লেগে আছে। এরকম বাসনে খাবার খাওয়া যায় নাকি? এরকম বাসন মাজার থেকে না মাজা অনেক ভালো ছিল। এরা তো দুই বোন আমার কাজটা আরো বাড়িয়ে দিল। আসলে পায়েলের দুই ননদ ইচ্ছা করে বাজেভাবে বাসন মাজে, যাতে তাদের বৌদি দ্বিতীয়বার তাদেরকে বাড়ির কাজ করতে না বলে। একটা কথা আছে জানো তো বৌদি, এমন ভাবে কাজ করো যেন দ্বিতীয়বার তোমাকে সেই কাজ করার জন্য কেউ আর না বলে। আর সেই কারণেই আমরা এমন ভাবেই বাসন মেজেছি যাতে তুমি আমাদেরকে আর দ্বিতীয়বার বাসন মাজতে না বলো। যাও, এবার রান্নাঘরে গিয়ে রান্না করো আর আমাদেরকে খেতে দাও। দুই ননদের মুখে এরকম কথা শুনে পায়েলের খুবই রাগ হয়। তাই পায়েল মনে মনে ঠিক করে এবার সে তার দুই ননদের উপর প্রতিশোধ তুলবে। আর সে খুব তাড়াতাড়ি তার দুই ননদকে বাপের বাড়ি থেকে বিদায় করবে। তাই পরের দিন সকালবেলা পায়েল ঘুম থেকে উঠে পেপার পড়তে বসে পড়ে। ওমা, এই দেখুন পেপারে কি লিখেছে। ইস, এখনকার দিনে জানেন তো এসব ঘটনা খুব বেড়ে গেছে। আমার পড়তেও লজ্জা লাগে। কেন যে পেপারে এসব পরকীয়ার ঘটনা ছাপে আমি তো বুঝতেই পারি না। এতে তো মহিলাদের মন ভেঙে যায় বলুন। বেশি হেয়ালি না করে পেপারে কি লিখেছে বলো।
পেপারে লিখেছে বিয়ের পর এক মহিলা তার মায়ের বাপের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল, কিন্তু বর কিছুতেই তার সঙ্গে শ্বশুর বাড়িতে যেতে চায়নি। আর ওই মহিলা ভালো মনের মানুষ হওয়ায় নিজের স্বামীকে বিশ্বাস করে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে ফিরে আসে তখন সে জানতে পারে তার বরের চরিত্র একেবারেই খারাপ ছিল, কারণ সেই মহিলার বর কাজের মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করে নেয়। এর ফলে ওই মহিলার সংসার ভেঙে যায়। পেপারে এরকম খবর দেখে পায়েল একেবারে আটকে ওঠে, আর তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। কারণ সত্যিই তারা দুই বোন যখন বাপের বাড়িতে আসে তখন তাদের স্বামীরা কিছুতেই তাদের সঙ্গে আসতে চায় না। আর তাদের দুজনের বাড়ির কাজের মেয়ে যেহেতু দেখতে সুন্দর, তাই দুই বোন ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। মা, অনেকদিন হলো আমরা এখানেই আছি, এবার যাই, একটু শ্বশুর বাড়ির দিকে যেতে হবে, কারণ ওদিকে আমার বর কি খাচ্ছে কি জানি। আমরা কিছুদিন পরে আবার আসবো, কেমন? হ্যাঁ মা, আমারও বড় যা বাপের বাড়িতে যাবে বলছিল, তাই আমাকে এখন শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে। এইবার জালে মাছ বেঁধেছে। ভাগ্যিস আমার একটা বন্ধু প্রেসে কাজ করে, আর আমি আমার বন্ধুকে দিয়ে এই খবরের কাগজে স্পেশাল এডিশন ছাপিয়েছিলাম। তা না হলে আমার দুটো বদমাইশ ননদকে কিছুতেই আমি ওদের বাপের বাড়ি থেকে বিদায় করতে পারতাম না। যাই এবার এখান থেকে, আমি এবার শান্তি পাবো। এভাবেই দুই ননদার কিছুতেই নিজেদের বাপের বাড়িতে থাকতে চায় না। তারা তখনই ব্যাগপত্র গুছিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দেয়। এর ফলে পায়েলও কিছুদিনের মধ্যেই তার বরের সঙ্গে হানিমুনে থাইল্যান্ডে ঘুরতে চলে যায়। আজকে আমি সবার জন্য ডাল ভাত, আলু ভাজা আর ডিমের অমলেট রান্না করব, আর আমার ননদ মিতাকেও সেই খাবার খেতে হবে। প্রত্যেকদিন খাবার নিয়ে ওর নাটক আমার একদম ভালো লাগে না, কারণ মিতা খাবার নিয়ে খুব নাটক করে। চৈতালি তার শাশুড়ি মা সুরঞ্জনা দেবী, স্বামী কমল এবং এক ননদ মিতার সঙ্গে বাস করে। চৈতালি সবার সঙ্গে মিলেমিশে থাকলেও তার ননদের সঙ্গে কিছুতেই তার কোনো মিল থাকে না, কারণ মিতা খাওয়া নিয়ে সবসময় ভীষণ পরিমাণে নাটক করে। সে প্রত্যেক দিনই তার বৌদিকে ভালো মন্দ খাবার রান্না করতে বলে, কিন্তু চৈতালি ঘরোয়া রান্না করায় মিতা ইচ্ছা করে তার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। মিতার যেহেতু পছন্দের খাবার পিৎজা ছিল, তাই সে সবসময় চৈতালিকে পিৎজা বানিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু চৈতালি পিৎজা বানাতে না পারায় সে তার ননদের কথাকে পাত্তা দেয় না। তাই মিতা প্রত্যেক দিন বাইরে থেকে পিৎজা অর্ডার করে খায়। এমনই একদিন বৌদি এক্ষুনি খাবার টেবিলে ঘরোয়া বাঙালি খাবার পরিবেশন করবে। ভাগ্যিস আমি আমার জন্য ডিম দিয়ে চিকেন দিয়ে পিৎজা অর্ডার করে দিয়েছি, না হলে আজকেও আমার কপালে খাবার জুটতো না। এখন ওভেন পিৎজার দোকানের নাম খুব বিখ্যাত হয়েছে, আমি ওই দোকান থেকে পিৎজা খাবো। দুপুর হতে না হতেই সবাই খাবার টেবিলে এসে বসে পড়ে। চৈতালি ভালো করে সবার জন্য বাঙালি খাবার রান্না করে। সে যখন দুপুরবেলা টেবিলে খাবার পরিবেশন করে তখন সবাই মিলে সেই খাবার খেলেও মিতা কিছুতেই ডাল ভাত, আলু ভাজা এবং ডিমের অমলেট খেতে চায় না, কারণ সে ইতিমধ্যে অনলাইনে লোভনীয় পিৎজা অর্ডার করে বসে আছে। বৌদি, তুমি আমার পাতে এরকম ডাল, আলু ভাজা আর ডিম কেন দিয়েছো? তুমি তো ভালো করেই জানো যে এসব খাবার আমি পছন্দ করি না, আর আমি আমার জন্য অনলাইনে পিৎজা অর্ডার করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই পিৎজা চলে আসবে, আমি তারপর পিৎজা খাবো। প্রত্যেকদিন এভাবে অনলাইনে খাবার অর্ডার করে খেলে আমরা একদিন দেউলিয়া হয়ে যাব, আর বাইরের খাবার খাওয়ার ফলে তোমার কিন্তু শরীর খারাপ করবে। তোমার হাতে ডাল ভাত ডিম প্রত্যেকদিন খেলে আমার এমনিতেও শরীর খারাপ করবে। আমার যেটা খেতে ইচ্ছা করছে আমি সেটাই খাবো, আর আমার তো প্রত্যেক দিনই পিৎজা খেতে ইচ্ছা করে। এখন দাদার টাকায় ফুটানি করে পিৎজা খাচ্ছ বলে তোমার গায়ে লাগছে না, কিন্তু যখন বিয়ে হবে তখন বর আর শাশুড়ি মা প্রত্যেকদিন পিৎজা খাওয়া বের করে দেবে তোমার। ঠিক এমন সময় মিতার পিৎজা চলে আসে। সে আর দেরি না করে তাড়াতাড়ি দরজা খুলে ডেলিভারি বয়ের কাছ থেকে পিৎজা নিয়ে নেয়। সে মনের আনন্দে খাবার টেবিলে বসে পিৎজার বাক্স খুলে থালার মধ্যে নিজের পছন্দের পিৎজাটা রেখে নেয়। পিৎজা যেহেতু মিতার পছন্দের খাবার ছিল, সেই কারণে পিৎজার মধ্যে কোনো টপিংস বা কোনো সবজি বা চিকেনের কোনো ভুলভ্রান্তি সে মোটেই পছন্দ করে না। আর সেই পিৎজাটা একেবারেই মিতার মনের মতো ছিল না, তাই সে ভীষণ পরিমাণে রেগে যায়। দোকান থেকে এটা কি পিৎজা পাঠিয়েছে? পিৎজার উপরে ভালো করে অলিভ, ক্যাপসিকাম, চিকেন কিছু টপিংস দেওয়া নেই, শুধুমাত্র বেশি করে চিজ দিয়ে দিয়েছে। এরকম পিৎজা খাওয়া যায় নাকি? আমি এক্ষুনি ফোন করে দোকানে কমপ্লেন করব। এই বলে মিতা ওভেন পিৎজার দোকানে ফোন করে কমপ্লেন করে, কিন্তু দোকানের মালিক স্বপন বাবু মিতার কোন রকম কমপ্লেন নিতে চায় না।
কারণ মিতা যেহেতু মার্গারিটা পিৎজা অর্ডার করেছিল, সেই কারণে পিৎজায় চিজ ছাড়া অন্য কিছু টপিংস থাকে না। আপনি বেকার বেকার ফোন করে আমাদের সাথে ঝগড়া করছেন ম্যাডাম। কারণ আপনি যদি অন্য কোনো পিৎজা অর্ডার করতেন তাহলে আমরা আপনাকে সেই পিৎজাই দিতাম, কিন্তু আপনি তো শুধুমাত্র চিজ দিয়ে পিৎজা অর্ডার করেছিলেন, তাই আমরা সেই পিৎজাই তো ডেলিভারি করেছি। আর সেই জন্যই আমরা কোনো মতো ওই পিৎজার এক্সচেঞ্জ করতে পারবো না। একদম ফালতু কথা বলবেন না, কারণ আমি যখন পিৎজা অর্ডার করেছিলাম তখন সেখানে অ্যাড অন হিসেবে আমি ডিম, চিকেন, অলিভ, ক্যাপসিকাম সব দিতে বলেছি, কিন্তু আপনারা তো কিছুই দেননি আর বেশি বেশি টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। তাই আমি আপনাদের দোকানকে একেবারে কম রেটিং দেব আর রিভিউতে বাজে বাজে কমেন্ট লিখব, যাতে আমার রিভিউ দেখে আপনার দোকানে আর কেউ পিৎজা খেতে না যায়। এই বলে মিতা তাড়াতাড়ি করে ফোন রেখে দেয় আর ওভেন পিৎজার দোকান সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে খারাপ খারাপ কমেন্ট লিখতে শুরু করে। মিতা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার্স, সেই কারণে সেই খারাপ খারাপ কমেন্ট তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে থাকে। এই দেখে মিতার পরিবার সামান্য অসন্তুষ্ট হয়। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো মিতা, কারণ একটা পিৎজার দোকান থেকে একদিনে অনেকজনকে পিৎজা ডেলিভারি দেওয়া হয়, একটা অর্ডারে ভুল হতেই পারে, তাই বলে তুমি এই দোকানের নামে এরকম ভুলভাল কিছু লিখতে পারো না। তুমি জীবনে কোনোদিনও পিৎজা খেয়েছো? যদি পিৎজা খেতে তাহলে বুঝতে পারতে টপিং ছাড়া পিৎজা খেতে একদম ভালো লাগে না। আর এখন আমি শুধু এই চিজ দেওয়া পিৎজা রুটিটা কি দিয়ে খাবো বলো? আমি তোমার জন্য কিন্তু গরম গরম ডিমের অমলেট বানিয়েছি, তুমি এই অমলেটটাকে নিজের পিৎজা টপিংস বানিয়ে খেয়ে নিতে পারো, কারণ ডাল ভাত আলু ভাজা দিয়ে তো টপিংস বানানো যাবে না, তাই তুমি ডিমের অমলেট পিৎজা খেয়ে নাও। মিতা প্রথমে কিছুতেই তার বৌদির কথা শুনতে চায় না, কিন্তু চৈতালি যখন নিজের হাতে ডিমের অমলেট দিয়ে তাকে পিৎজা বানিয়ে দেয় তখন মিতা একটু সেই পিৎজাটা টেস্ট করে দেখে। মিতা সেই অমলেট পিৎজা খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগে। তারপর থেকে সে যখনই পিৎজা খায় তখনই সে অমলেট ছাড়া আর কিছুতেই পিৎজা খেতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর মিতা অমলেট পিৎজা পাগল হয়ে ওঠে। বৌদি, আজকে আমি কলেজে যাওয়ার সময় অমলেট পিৎজা নিয়ে যাব, তুমি আমাকে টিফিনে অমলেট পিৎজা বানিয়ে দাও। 1 মাস হয়ে গেল মিতা, তুমি অমলেট পিৎজা ছাড়া আর কোনো খাবারই খাওনি, তোমার পেটে এবার কিন্তু অমলেট পিৎজার গাছ উঠবে। আমি তোমাকে আর কোনো অমলেট পিৎজা বানিয়ে দিতে পারবো না। চৈতালি তার ননদকে তার পছন্দের পিৎজা বানিয়ে না দিলে মিতা ভীষণ পরিমাণে রেগে যায় আর সে রাগ করে কোনো টিফিন না নিয়ে কলেজের দিকে রওনা দেয়। কলেজে গিয়ে সে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। সে দেখে যে সবাই একসঙ্গে বসে বসে টিফিন খাচ্ছে, কিন্তু সে অমলেট পিৎজা খেতে পারছে না। ঠিক এমন সময় বিমল তার কাছে আসে। কি রে মিতা, তুই আজকে বাড়ি থেকে টিফিন নিয়ে আসিসনি? এরকম মন খারাপ করে বসে আছিস কেন? চল না আমরা গিয়ে ক্যান্টিনে কিছু খাবার খেয়ে আসি। না রে, আমি কোনো খাবার খাবো না, কারণ ক্যান্টিনে আমার পছন্দের অমলেট পিৎজা পাওয়া যায় না। আর বাড়িতে আমি বৌদিকে অমলেট পিৎজা বানিয়ে দিতে বলেছিলাম, কিন্তু বৌদি বানিয়ে দেয়নি, তাই আমি কিছু খাবো না। তুই আমাকে খাওয়ার জন্য জোর করিস না প্লিজ। আরে তুই সামান্য ব্যাপারের জন্য রাগ করে বসে আছিস? আমাদের কলেজের পাশে একটা নতুন পিৎজার দোকান হয়েছে, তাই তোর যদি এতটাই অমলেট পিৎজা খেতে ইচ্ছে হয় তাহলে তুই ফোন করে অর্ডার করে দে। কিছুক্ষণ আগে আমি ওই দোকান থেকে পিৎজা অর্ডার করে খেয়েছিলাম, আর ওই দোকানে সমস্ত রকমের পিৎজাই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তোর কাছে যদি ওই দোকানের নাম্বার থাকে তাহলে আমাকে দিতে পারবি, কারণ কলেজের কাছাকাছি যখন দোকানটা তখন অনলাইনে অর্ডার করব না, এমনি ফোন করে অমলেট পিৎজা অর্ডার দিয়ে দেব। বিমলের কাছে ওভেন পিৎজা দোকানের নাম্বার থাকায় সে মিতাকে তাড়াতাড়ি সেই নাম্বারটা দিয়ে দেয়, কিন্তু মিতা বুঝতে পারে না যে ইতিমধ্যেই সেই পিৎজার দোকান সম্বন্ধে মিতা খারাপ খারাপ রিভিউ সোশ্যাল মিডিয়াতে লিখে রেখেছে। তাই সে অমলেট পিৎজা অর্ডার করার জন্য সেই দোকানেই ফোন করে। হ্যালো, আমাদের পিৎজার দোকানে আপনাকে স্বাগত। আপনি কি পিৎজা অর্ডার করতে চান বলুন? 1/2 ঘন্টার মধ্যে আপনার বাড়ির দরজায় পিৎজা গিয়ে পৌঁছে যাবে, আর যদি 1 মিনিট দেরি হয় তাহলে ফ্রিতে পিৎজা দিয়ে আসা হবে। আমাকে 1/2 ঘন্টার মধ্যে 10টা অমলেট পিৎজা ডেলিভারি দিতে হবে, আর আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। আমার অমলেট পিৎজা ডেলিভারিতে যেন কোনো দেরি না হয়, ডেলিভারির পর আমি পেমেন্ট করব। সে আবার কিরকম পিৎজা? আমাদের দোকানে তো এরকম অমলেট পিৎজা পাওয়া যায় না। আর শুধু আমাদের দোকানে কেন, শহরের কোনো দোকানেই আপনি এরকম অমলেট পিৎজা পাবেন না। যত সব পাগল ছাগল সকালবেলা ফোন করে অমলেট পিৎজা খেতে চাইছে। আমাদের ওভেন পিৎজার দোকান শহরের মধ্যে বিখ্যাত, তাই আমরা ওসব ফালতু অমলেট পিৎজা বানাইও না আর বিক্রিও করি না, বুঝেছেন? ও, আপনি সেই ওভেন পিৎজার দোকানের মালিক? আমি যদি জানতাম আমার বন্ধু আপনার পিৎজার দোকানের কথা বলেছে তাহলে আমি জীবনে আপনাকে ফোন করতাম না। আমি বেশ করেছিলাম আপনার দোকান সম্বন্ধে খারাপ খারাপ রিভিউ লিখে। এখন আমি বুঝতে পারছি আপনি ইচ্ছে করে আমাকে অমলেট পিৎজা ডেলিভারি দিতে চাইছেন না। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনি কি অমলেট পিৎজা বানাতে পারবেন?
আপনি কেন আমাদের দোকান লাঠি তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছেন ম্যাডাম? আমি বুঝতে পেরেছি কিছুদিন আগেই আপনি আমার দোকানের সমস্ত খারাপ খারাপ রিভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কিন্তু ম্যাডাম আমার কিছু করার নেই, আর আমাদের দোকানে অমলেট পিৎজা বানানো হয় না। দেখুন, আমি এখন আপনার ফালতু কথা শুনতে চাই না। আর আপনি যদি আমাকে আধ ঘন্টার মধ্যে অমলেট পিৎজা বানিয়ে দিতে না পারেন, তাহলে আমি কিন্তু আবার খারাপ খারাপ রিভিউ লিখবো। আর আমি এমন কথাবার্তা লিখবো যাতে আপনার দোকান একেবারে বন্ধ হয়ে যায়। এই বলে মিতা ফোন রেখে দেয়। কিন্তু স্বপন বাবুর দোকানে যেহেতু অমলেট পিৎজা বানানো হয় না, তাই সে চাইলেও মিতাকে অমলেট পিৎজা বানিয়ে ডেলিভারি করতে পারে না, কারণ এমনিতেই তার দোকানে নানান রকমের পিৎজা ডেলিভারির চাপ থাকে। এর ফলে মিতা রেগে গিয়ে আবার স্বপন বাবুর পিৎজার দোকানের নামে সোশ্যাল মিডিয়াতে ভুলভাল কমেন্ট লিখতে থাকে। শুধুমাত্র ভুলভাল লিখে সে শান্তি পায় না। সে কলেজের পাশে একটি দোকান থেকে পিৎজার পাউরুটি কিনে নিয়ে আসে আর ক্যান্টিন থেকে ডিমের অমলেট কিনে সেই পিৎজার উপর দিয়ে দেয়। কলেজের বাগান থেকে সে একটা আরশোলা মরা নিয়ে এসে পিৎজার উপর রেখে দেয়। এই আরশোলা মরা অমলেট পিৎজার ফটো তুলে আমি ফেসবুকে পোস্ট করব, আর ওই বদমাইশ পিৎজার দোকান সম্বন্ধে ভুলভাল কথা লিখব, যাতে ওর দোকান একেবারে বন্ধ হয়ে যায়। মিতাই ইচ্ছা করে সেই পিৎজার ফটো তুলে ফেসবুকে পোস্ট করে, আর কিছুক্ষণের মধ্যে সেই ফটো একেবারে ভাইরাল হয়ে যায়। এরকম ফটো দেখে কেউ আর স্বপন বাবুর দোকান থেকে পিৎজা খেতে চায় না। স্বপন বাবু তার গ্রাহকদের বুঝিয়ে পারে না যে তার পিৎজার দোকানে এরকম অমলেট পিৎজা বিক্রি করা হয় না। সমস্ত গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে পিৎজার দোকানে ঢিল ছুটতে শুরু করে দেয়। ফলে স্বপন বাবু নিজের পিৎজার দোকান বন্ধ করে কোনোমতে বাড়িতে পালিয়ে বাঁচে। সোশ্যাল মিডিয়ায়, টিভিতে এই খবর বারে বারে দেখানো হয়। মিতা এরকম খবর দেখে ভীষণ খুশি হয়। সে আনন্দে নাচতে নাচতে বাড়িতে আসে। কি গো বৌদি, তুমি কি রান্না করছো? টিভিতে খবরটা দেখেছো আমি কিভাবে ওই ওভেন পিৎজার দোকানের মালিককে ফাঁসিয়ে দিয়েছি? বদমাইশ বেটা বলে নাকি আমাকে অমলেট পিৎজা ডেলিভারি দিতে পারবে না। একবার আমাকে এক পিৎজার নাম বলে অন্য পিৎজা ডেলিভারি দিয়েছে, আর এখন ইচ্ছা করে আমাকে অপমান করেছে। সেই কারণে আমি ওকে শাস্তি দিয়েছি। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। বৌদি, এবার তুমি আমাকে অমলেট পিৎজা বানিয়ে খাওয়াও তো। তুমি যে এরকম ধরনের শয়তান আমি কোনোদিনও ভাবতে পারিনি। একটা দোকান থেকে তোমাকে অমলেট পিৎজা দেওয়া হয়নি বলে তুমি সেই লোকটাকে এভাবে ফাঁসিয়ে দিলে। আর পিৎজার দোকানটা আমার মাসির ছেলে স্বপনের। এই ঘটনা হওয়ার পর স্বপনের ভীষণ পরিমাণে শরীর খারাপ করেছে, আর ওর বউকে হসপিটালে ভর্তি করেছে। আজকে তোমার জন্য আমার ভাইয়ের এই অবস্থা হলো। চৈতালির এমন কথা শুনে মিতা কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ সে ভাবতেও পারে না যে চৈতালির মাসির ছেলের পিৎজার দোকানের সঙ্গে মিতা এরকম একটা বাজে কাণ্ড ঘটিয়েছে। চৈতালির মাসির ছেলে স্বপন ওভেন পিৎজার দোকানের মালিক ছিল, কিন্তু এই খবর মিতা জানতো না। আর চৈতালিও জানতো না যে মিতা সেই দোকান থেকে পিৎজা অর্ডার করে খেত। যখন স্বপনের বউ চৈতালিকে ফোন করে সব ঘটনা জানায়, আর সে টিভিতে দেখে যে মিতা এরকম ফটো পোস্ট করে স্বপনের দোকানকে ডুবিয়ে দিয়েছে, তখন চৈতালি মিতার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই ঘটনা ঘটার ফলে স্বপনের হৃৎপিণ্ডে ভীষণ পরিমাণে চাপের সৃষ্টি হয়, আর সে অসুস্থ হয়ে পড়ায় তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এই সমস্ত কিছু জানার পর মিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। বৌদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে আমার জন্য তোমার পরিবারের এমন ক্ষতি হবে। আমি অমলেট পিৎজা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিলাম, আর আমি রাগের বশে তোমার ভাইয়ের এত বড় ক্ষতি করে দিয়েছি। আমি যদি জানতাম ওটা তোমার ভাইয়ের দোকান, তাহলে আমি কখনো এরকম করতাম না। ও আমার ভাই বলে ওর ক্ষতি করতে না, আর অন্য কোনো লোক হলে তার ক্ষতি করে দিতে? আমি কিচ্ছু শুনতে চাই না মিতা। তোমাকে এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চাইতে হবে যে তুমি লোককে ভুল ইনফরমেশন দিয়েছো, আর আমার ভাইয়ের কাছেও তোমাকে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। মিতা তার বৌদির কথাতে রাজি হয়। সেই মুহূর্তে মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজের ভুল ইনফরমেশন দেওয়ার জন্য স্বপনের কাছে ক্ষমা চায়, আর সেই আরশোলা পিৎজার ফটো ডিলিট করে দেয়। তার সাথে নিজের বাজে বাজে রিভিউ পর্যন্ত ডিলিট করে। সেই সাথে মিতা তার বৌদির সঙ্গে নার্সিং হোমে গিয়ে স্বপনের কাছে হাত জড়ো করে ক্ষমা চায়। স্বপন তাকে ক্ষমা করে দেয়। প্রথমে সোশ্যাল মিডিয়ায় সকলে মিতাকে ভীষণ পরিমাণে খারাপ কথা শোনালেও ধীরে ধীরে এই ঘটনা লোকের মন থেকে মুছে যায়। স্বপন সুস্থ হয়ে উঠলে সে আবার আগের মতো পিৎজা বিক্রি করা শুরু করে। সেই ঘটনার পর থেকে মিতা কোনোদিনও অমলেট পিৎজা খাওয়ার কথা মুখেও আনে না।